narration technique হ্যাঁ, ন্যারেটিভ টেকনিক। ওকে, narration দিয়ে আছে। হ্যাঁ, ন্যারেটিভ টেকনিকটা যেটা, সেটা আমরা আগেও এরকম ধরনের প্রশ্ন ফেস করেছি। ন্যারেটিভ টেকনিকের ক্লিয়ার লাইট অফ ডে বা টিনটিন ইন টিবেট, এরকম ধরনের যে ইয়েগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলোর ন্যারেটিভ টেকনিক আমরা পড়েছি। তো ন্যারেটিভ টেকনিক আবার, যেটা আগেও তোমাদেরকে বলেছিলাম, ন্যারেটিভ টেকনিক ন্যারেটর অনেক রকমের হয়। ফার্স্ট পারসন ন্যারেটর, এই ক্ষেত্রে এটা ফার্স্ট পারসন ন্যারেটর। সেকেন্ড পারসন ন্যারেটর হয় ইউ দিয়ে, যেটা বলা যেতে পারে, তবে সেটা রেয়ার। থার্ড পারসন ন্যারেটিভটাই সব থেকে বেশি দেখা যায়, যেখানে একটা ক্যারেক্টারকে তৈরি করা হয়, অথর একটা ক্যারেক্টারকে তৈরি করে। এখানেও তাই অ্যাকচুয়ালি, মানে গালিভার তো একটা ক্যারেক্টার ক্রিয়েটেড বাই সুইফট। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে আমরা এটাকে ফার্স্ট পারসন ন্যারেটিভ বলবো না এটাকে আমরা থার্ড পারসন ন্যারেটিভ বলবো, সেটা নিয়ে একটুখানি ডাউট হতে পারে। তবে সেই ডাউটের কিছুই নয়, কারণ এটাকে আমরা ফার্স্ট পারসন ন্যারেটিভই বলবো, কারণ এখানে ক্যারেক্টার আই আই করে এরকম করে বলছে, আই, মাই, আওয়ার, মানে ও নিজেকে ওই অ্যাকশনটার মধ্যে ইনভলভ করে নিচ্ছে। ন্যারেশনের ক্ষেত্রে সবসময় এটাই হয় যে অথর আর অথরই ন্যারেটার হয়ে যায়, সেক্ষেত্রে ওটা হয়ে যায় ওমনিসিয়েন্ট ন্যারেটিভ। ওমনিসিয়েন্ট মানে হচ্ছে সব যে জানে, সব জানতা। ওমনিসিয়েন্ট ন্যারেটিভ তখন হয় যখন অথর আর ন্যারেটার একই ব্যক্তি হয়। যেমন কিছু অন্য নভেলস আছে, যেমন ধরো প্রাইড অ্যান্ড প্রিজুডিস বলা যেতে পারে, তারপরে ক্লিয়ার লাইট অফ ডের ক্ষেত্রে এক দুবার ন্যারেটার ঢুকেছিল, কিন্তু যেহেতু ওটা একটা পোস্ট মডার্ন নভেল, পোস্ট মডার্ন নভেলে ন্যারেটারের যে যোগদানটা, ন্যারেটারের যে পার্টিসিপেশনটা, সেটা অ্যাজ লেস অ্যাজ পসিবল করতে চায় অথর। কিন্তু কোনো কোনো সময় ন্যারেটার আর অথর এক হয়ে যায়, ঢুকে পড়ে, সেটাকে ডিমেরিট হিসেবে দেখা হয় ন্যারেটিভ টেকনিকে। এনিওয়ে, কিন্তু এরকম অনেক নভেল আছে, ইনফ্যাক্ট এরকম প্রচুর নভেল আছে, অনেক বেশি সংখ্যায়, যেখানে ন্যারেটার আর অথর একই। ন্যারেটার অথর কোনো জিনিস বলে দিচ্ছে, কোনো জিনিসের কিছু ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে এটা এইভাবে হচ্ছে, ওটা ওইভাবে হচ্ছে, এবার ক্যারেক্টার ওইখানে চলে গেল, এবার ক্যারেক্টার এখানে এলো, এরকম করে করে একটা নভেল হতে পারে, একটা ন্যারেটিভ হতে পারে। বাট দিস নভেল ইজ ইন্টারেস্টিং বিকজ Gulliver is a fictional character, and yet it is Gulliver who is uh, speaking, or it is Gulliver who is talking, Gulliver who is giving the description of whatever is happening with him, whatever has happened with him, etc etc. ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিস এটাকে বলা যেতে পারে এটা থার্ড পারসন, এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ। ওয়াই? বিকজ Gulliver is a character, though a fictional character. It is he who tells the story. It is not Swift who tells the story. সুইফট নিজেকে আলাদা করে নিয়েছে ন্যারেটারের থেকে, সেক্ষেত্রে এটা ওমনিসিয়েন্ট ন্যারেটিভ আর নেই। ঠিক আছে, এটা থার্ড পারসন ন্যারেটিভ আর নেই, এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ হয়ে গেছে। ফার্স্ট পারসন ন্যারেটিভ হয়ে যাওয়াতে সুবিধে অসুবিধে দুটোই হয়েছে। কেউ একজন বলো সুবিধে কি হয়েছে, শ্রাবণী বলো, যে ফার্স্ট পারসন ন্যারেটিভ হলে গল্পের জন্য, গল্পের ক্ষেত্রে কিছু সুবিধে হয় কি, এবং সুবিধেটা হলে কি সুবিধে? সে সে নিজে নিজেই বলে, এবার আমাদের জানতে সুবিধা হয় মানে গল্পটাকে। হ্যাঁ, তো গল্প তো যে বলবে, যেভাবে বলবে সেটাই আমরা শুনবো, বা সেইভাবেই আমরা সুবিধে বা অসুবিধে বুঝবো গল্পে।
ন্যারেটর বললেও তাই, ফার্স্ট পারসন যে ক্যারেক্টার আছে সে বললেও তাই, বলা তো হচ্ছে, কিন্তু সুবিধেটা কি? আদৌ কি কোনো সুবিধে আছে, না দুটো একই জিনিস? আছে। কি আমি বলতে পারি, বলো। যে ন্যারেটর থাকবে, তার মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে আমরা তার নেচার এবং তার যে মনোভাবটা কেমন সেইটা সম্বন্ধে আমরা অনেকটা জানতে পারি। মানে ক্যারেক্টারের মনোভাব জানতে পারি? হ্যাঁ, তার নেচার সম্বন্ধে জানতে পারি। মানে তার কথাবার্তার মাধ্যমে? হ্যাঁ স্যার। তাহলে একটা সুবিধা এটা যে আমরা একটা ক্যারেক্টারের ব্যাপারে জেনে যাচ্ছি, আবার ন্যারেটিভের ব্যাপারেও জানছি, গল্পও পড়ছি, আবার ক্যারেক্টারাইজেশনেরও ক্ষেত্রে সুবিধা হচ্ছে, কারণ তার কথাবার্তা, তার কথা বলার ধরন ইত্যাদি এইসব দিয়ে আমি তার ক্যারেক্টারটাকে অ্যানালিসিস করে নিচ্ছি। ওকে, ফাইন, গুড পয়েন্ট। অন্য কেউ বলো আরো কিছু যদি অ্যাড করার থাকে। যোগেশ, সোহিনী, বাহার। স্যার আমি একটা বলবো। হ্যাঁ বলো। স্যার একটা খারাপ দিক হচ্ছে ন্যারেশন ফার্স্ট পার্সন হওয়ার জন্য, মানে যে আমাদের স্টোরি লাইনের ওপর যে ভিউটা থাকে, টাইম লাইনটার ওপর, সেটা একটা লিমিটেড থাকে। মানে ভিউটা থাকে, মানে লিমিটেড ওটা শুধু থাকে। যে বলবে তার উপর নির্ভর করেই রিডাররা সেটা জানতে পারবে। হ্যাঁ রাইট, তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ হলো, তাই তো? হ্যাঁ। ওকে, ভেরি গুড। আমরা শুধু মানে এবার ব্যাপারটা হচ্ছে যে যে স্যার, ক্যারেক্টারের ব্যাপারে, যে ক্যারেক্টারটা বলছে আমরা শুধু তার ভিউ পয়েন্টটাই বুঝতে পারছি, আর ন্যারেটার বললে শুধু ন্যারেটারের ভিউ পয়েন্টটাই বুঝতে পারতাম। দুজনেই মানুষ, বা মানে অনেক ক্ষেত্রে মানুষ নয়, বাট এই ক্ষেত্রে মানুষ। তো সেক্ষেত্রে বলা যেতে পারে দুটোই ডিসঅ্যাডভান্টেজিয়াস, কারণ আমাদের, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যে ভিউটা পাচ্ছি সেটা লিমিটেড পাচ্ছি। ওকে, ভেরি গুড। আর বাহার, সোহিনী? তোমাদের কোনো মতামত যে ফার্স্ট পারসন ন্যারেটিভ হয়ে কিছু সুবিধে অসুবিধে হলো? আমরা সুবিধের কথা একটা দেখলাম, অসুবিধের কথা একটা দেখলাম, আর কোনো অসুবিধে সুবিধে ফার্স্ট পারসন ন্যারেটিভ হওয়ার জন্য? বলো আশিস। ফার্স্ট তোমার পার্সন আওয়াজটা খুব আস্তে আসছে। ভালো শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার ফার্স্ট পার্সন যে ন্যারেশন ন্যারেটর আছে, তার উপর আমরা ট্রাস্ট ট্রাস্ট তার যে কথাটা বলছে তার উপর আমাদের বিশ্বাস করতে হচ্ছে। বিশ্বাস করে আমাদেরকে গালিভারের তার জন্য গালিভারকে আমরা বিশ্বস্ত করতে হচ্ছে, গালিভার যেটা ভাবছে সেটাই ঠিক। ওকে। একদিক থেকে ধরতে গেলে আমরা গালিভারের মধ্য দিয়ে তার যে সমস্ত ইভেন্ট বা যেসব অনুষ্ঠান ঘটিত হচ্ছে সেগুলো সব আমরা ক্রিটিক্যাল মুহূর্তে যেতে পারছি। তার মতামত থেকে যে এই জিনিসটা কতটা খারাপ, কতটা ভালো, সেই সব জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা তো যোগেশ বললো যে আমাদের যে পার্সপেক্টিভটা, আমাদের যে দেখার এরিয়াটা, সেটা লিমিটেড হয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটা মানুষের অবলম্বনে, একটা মানুষ যে পথটা আমাদের দেখাচ্ছে আমরা সেই পথেই যাচ্ছি। এবার এটার কোনো উপায় খুব একটা নেই, কারণ মানে ন্যারেশন, অনেক মানুষের ন্যারেশনটা শুরু হয় হচ্ছে তোমার পোস্ট মডার্ন যুগ থেকে, আর এটা নিও ক্লাসিক্যাল। এখানে একজনই গল্প বলে যাচ্ছে, অন্য লোকে শুনছে, এরকম একটা ব্যাপার চলে আসছে। রাইট, ইউ আর ভেরি কারেক্ট ইন হোয়াট এভার ইউ আর সেইং, তিনজনই। তো ফার্স্ট পারসন ন্যারেশনের ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম উঠে আসে, যেটা তোমরা দুজনেই বললে, আশিস আর যোগেশ, যে প্রবলেমটা হচ্ছে যে ন্যারেটরটা আনরিলায়েবল হয়ে যায়। ন্যারেটর আর ইয়ে করতে পারে না, মানে ন্যারেটরের উপর আমরা বিশ্বাস করতে পারি না, যে
সত্যি কি এই ঘটনাগুলো হয়েছে, সত্যি কি এইভাবেই ঘটনাগুলো হয়েছে? সবসময় আমরা দেখবো যে ন্যারেটারের কোনো দোষ নেই, ন্যারেটার বা ক্যারেক্টার যে আছে তার কোনো দোষ নেই, সে ধোয়া তুলসী পাতা, তার সঙ্গে অনেক রকমের কাণ্ড কারখানা হচ্ছে, সে তাকে ভিকটিমাইজ করা হচ্ছে, তাকে মানে সে বেচারা হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে। এই ধরনের জিনিসটা কিন্তু ফার্স্ট পার্সন ন্যারেশনের ক্ষেত্রে হয়ে যায়, যেখানে আমরা ন্যারেটরের প্রতি ইয়ে হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আমরা ওর প্রতি এমপ্যাথি দেখাতে শুরু করি, এবং এমপ্যাথিটা পাওয়ার পরেই ও যেভাবে আমাদেরকে চালনা করে আমরা সেইভাবেই চালিত হই আর কি। ঠিক আছে, তো এটা এখানেও হচ্ছে। গালিভারের পার্সপেক্টিভ, গালিভারের পয়েন্ট অফ ভিউ কতটা ঠিক সেইটা অ্যাকচুয়ালি আমাদের ন্যারেশনটা এমনভাবেই করা যেটা আমাদের প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে। তোমরা যখন শুরু থেকে টেক্সটটাকে পড়ছো তখন তোমরা দেখতে পাচ্ছ যে অনেক রকমের ডিটেলস দেওয়া রয়েছে, এই এত ডিগ্রি ল্যাটিটিউড, অত ডিগ্রি লঞ্জিটিউড, এতটা মিনিট, নর্থ বাই নর্থ ইস্ট, এত কিলোমিটার দূরে, এত মিল দূরে, এত ইঞ্চ, এত ফুট, মানে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিসের যেন মনে হচ্ছে যে মেজারমেন্ট করা হচ্ছে প্রত্যেকটা জিনিসের, কে কতটা লম্বা, কে কতটা খাটো, কার কত বড়, কোন জিনিসটার কত বড়টা সাইজ হয়ে যাচ্ছে, ব্রবডিংন্যাগিয়ান্সরা কত বড়, লিলিপুটের লোকেরা কত ছোট, কতগুলো অবজেক্ট হচ্ছে, কত দিন হচ্ছে, কত মাস হচ্ছে, অদ্ভুতভাবে এত পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। এটার পেছনে কারণটা কি? মানে এটা একটা ন্যারেটিভ ডিভাইস, ঠিক আছে, কিন্তু এই ন্যারেটিভ ডিভাইসটার উদ্দেশ্যটা কি? সোহিনী, আর কেউ বলবে না? সোহিনী বলো। সোহিনী মিটিং এ আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলো। এই ন্যারেশনটার মানেটা কি? মানে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে কথা বলার পেছনে কারণটা কি হতে পারে? তোমার কি মনে হয়? তোমার মাথায় কিছু না আসলে বাহারকে জিজ্ঞেস করবো। বুঝতে পারছি না। ওকে, বাহার বলো। মিউট করে নাও নিজেকে সোহিনী। বাহার। হুম। সেটা তো ফিকশনাল নোভেল, তো এটা কি কি ফিকশনাল নোভেল, মানে ফিকশনাল নোভেল, সেই অনুসারে এটা ট্রু নয়, সত্য নয়, এটা সেই জন্য ছড়িয়ে পড়তে বলতে চাইছিলাম। হ্যাঁ, তো সত্য যদি নাই হয়, বা আমরা জানি যে এটা সত্য না, বিশ্বাস করানোর জন্য। হ্যাঁ, বিশ্বাস করানোর জন্য, মানে সাধারণত আমরা যখন মিথ্যে কথা বলি তখন মিথ্যেটা তো সাজিয়ে বলি, তাই জন্য সাজানোটা আর্টিফিশিয়াল হয়ে যায়। এবং মিথ্যে কথার দেখবে অনেক রকমের, মানে মিথ্যের অনেক রকমের প্রুফ থাকে, প্রচুর ধরনের ডকুমেন্টস তৈরি করা হয়, স্ক্রিনশটস রাখা হয়, লিঙ্ক তৈরি করা হয়, বারবার ওটাকে আওড়ানো হয়। মিথ্যে মিথ্যে কথার একটা ফিচার, মিথ্যে কথা বোঝার একটা উপায় হচ্ছে যে ওইটাকে কন্টিনিউ, মানে ওই মিথ্যেটাকে বারবার রিপিট করা হবে এবং অনেক রকমের এভিডেন্স দেওয়ার চেষ্টা করা হবে যে
এটা আছে, এটা হয়, এটা রয়েছে, এরকম একটা এভিডেন্স দেওয়া হবে। মিথ্যে কথাটা সবসময় প্রুভ করার জন্য অনেক রকমের আর্গুমেন্টের প্রয়োজন হয়। ন্যারেটিভটাকে ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়েছে যাতে এটাকে কেউ মেনে না নেয় যে এটা সত্যি। এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে, ডেসক্রিপশন দেওয়া রয়েছে যে আমরা দেখেই পড়েই বুঝতে পারবো যে এটা একেবারে ফিকশনাল, এটা কমপ্লিটলি ফিকশনাল। কারণ এত মাইনিউট ডেসক্রিপশন কে দেয়? মানে যেটা যেটা ফ্যাক্ট সেটাকে নিয়ে খুব বেশি ডেসক্রিপশন দেওয়া হবে না, আনলেস ইটস সামথিং, আনলেস ইটস আ সায়েন্টিফিক থিং। ওখানে ওই কত ইকুয়েশন ইকুয়ালস টু এই ওই তাই ফর্মুলা হ্যান ত্যান এগুলো সব দেওয়া হয়। কিন্তু লিটারেচারে এত ডেসক্রিপশন দেওয়ার কি আছে? কিছুই নেই। তাই জন্য এত ডেসক্রিপশন দেওয়াটা বেকার বেকার এবং এটাকে যাতে মানুষ ফিকশনাল হিসেবেই নেয়, ফিকশন হিসেবেই নেয়, তাই জন্য এটা করা হয়েছে। সি হাউ, মানে এটাকে ডিকনস্ট্রাকশন বলা যেতে পারে। তোমরা 6th সেমিস্টারে গিয়ে ডিকনস্ট্রাকশনের ব্যাপারে পড়বে, এটা একটা থিওরি, যেখানে ভাষাটার মধ্যেই ভাষাটাকে ভেঙে ফেলার একটা অপরচুনিটি আমরা পেয়ে যাই। ভাষার মধ্যেই যে কথাটা বলা হচ্ছে তার ঠিক অপোজিটটা হচ্ছে, সেটা ভাষার মধ্যেই লুকিয়ে থাকে। যে আমরা যেটা বলছি তার ঠিক অপোজিটটা মিন করছি, এবং সেটা ভাষাতেই সম্ভব, অ্যাকশনসে নয়। অনেক সময় অ্যাকশনের ক্ষেত্রেও হয়। মানুষ খুবই ডিসেপটিভ এক ধরনের প্রাণী, খুব ঠকাতে পারে মানুষ। কিন্তু অ্যাকশন যেমন ধরো, তাই জন্যই বলা হয় অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। মানে অ্যাকশনে আমি ধরো দেখাচ্ছি যে আমি একটা জায়গা পরিষ্কার করছি, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ওটাকে আমি পরিষ্কার করছি, মানে নেতা দিয়ে, জল দিয়ে, সাবান দিয়ে, যা হোক, মানে যে জিনিসটা আর কি, সেটা আমি পরিষ্কার করছি। কিন্তু কথা যদি আমি বলি যে হ্যাঁ এটা পরিষ্কার করা উচিত, এটা পরিষ্কার করা দরকার, কিন্তু ওটা কথাটা কথাই থেকে যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি অ্যাকশন কিছু হচ্ছে না। তো এক্ষেত্রে মানে এই ন্যারেশনের ক্ষেত্রে, ন্যারেটিভটার ক্ষেত্রে দেখানো এমন হচ্ছে যে যেন মনে হচ্ছে কত সত্যি কথা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল এইমটা হচ্ছে দর্শক নয়, পাঠককে এটা বোঝানো যে এই ডেসক্রিপশনগুলো দেওয়াই হচ্ছে এই কারণে যাতে তারা বুঝতে পারে যে এই পুরো জিনিসটাই ভুল, মানে এই পুরো ন্যারেটিভটাই অ্যাকচুয়ালি ফিকশনাল ন্যারেটিভ। ঠিক আছে, তো এইটা একটা বড় পার্ট, এটা একটা বড় আলোচনা জায়গা, যেটা ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা ভাগ করে নিতে পারো। ন্যারেটিভের ব্যাপারে দেখতে গেলে যে ধরনের জিনিসগুলো দেখানো হচ্ছে, এত ছোট্ট একটা মানুষ, আবার এত বিশাল একটা দৈত্যাকার মানুষ, এগুলো আমাদের বিশ্বাস হবে না, এগুলো আমরা চট করে মেনে নেব না। এগুলো যাতে মেনে নিতে পারি, এগুলোর জন্য যাতে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ হয়। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ একটা রোম্যান্টিক রাইটার ছিলেন, রোম্যান্টিক পোয়েট কোলরিজ, তোমরা কবিতা হয়তো পড়েছো অলরেডি। তার এই উক্তিটা ছিল যে যখন আমরা কোনো ফিকশন পড়ি, সেটাকে এনজয় করার জন্য আমাদের যে সন্দেহ করার যে ক্ষমতাটা, ডিসবিলিভ করার যে ক্ষমতাটা, সেটাকে উইলিংলি, ইচ্ছাকৃতভাবে আমাদেরকে মাঝে মধ্যে সাসপেন্ড করতে হয়, নাহলে আমরা কোনোদিনও কোনো লিটারেচারের স্বাদ নিতে পারবো না। এটা কোলরিজের বক্তব্য, এবং এটাও ফিকশন। লিলিপুটের মতন অত ছোট মানুষ সম্ভব নয়, পিগমি হতে পারে, ডোয়ার্ফ হতে পারে, আবার ওই বৃত্তাকার মানুষও আমাদের জানা নেই, সম্ভব হয় না। তো এই দুটো জিনিসই, বা এই যে ফ্যান্টাস্টিক জিনিসপত্রগুলো যেগুলো আমরা পড়ছি, সেটার উপরে সেটাকে বিশ্বাস
করিয়ে দেওয়ার জন্য ন্যারেটর কি করছে, ন্যারেটর খুব পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছে, ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করছে, আমাদেরকে ন্যারেটিভের মধ্যে পুরো ইনভলভ করে দিচ্ছে। ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া ডেসক্রিপশন দিলে আমাদের ওই পিকচারটা তৈরি করতে, মানে ওই ওই ন্যারেটিভের মধ্যে ঢুকে যেতে আমরা পারবো না, বা আমাদের মানে ইমাজিনেশনটা ফেল করবে। তো ন্যারেটিভটা এমন করেই তৈরি করা যেটা আমাদের ইমাজিনেশনকে হেল্প করছে। ওই ডেসক্রিপশনগুলো আমাদের ইমাজিনেশনটাকে হেল্প করছে, কিন্তু লজিকের দিক থেকে দেখতে গেলে, লজিক্যাল দিক থেকে দেখতে গেলে আমাদেরকে এটাও বুঝিয়ে দিচ্ছে যে এটা কিন্তু ফিকশন, এটা কিন্তু ফ্যাক্ট নয়। আবার একই সঙ্গে আমাদেরকে ন্যারেটিভটাকে এনজয় করতেও সাহায্য করছে। এত সুন্দর সুন্দর ছোট ছোট ডেসক্রিপশন দেওয়া রয়েছে যেটার ফলে আমরা যেটার জন্য আমরা ওই ব্রবডিংন্যাগের বা লিলিপুটের যে সময়টা, যে আবহাওয়াটা বা যেটা যে গল্পটা, সেটার আমরা স্বাদ নিতে পারছি, আমাদের স্বাদ নিতে ভালো লাগছে। ন্যারেটিভের মধ্যে অনেক জায়গায় ডায়লগসও আছে। সেই ডায়লগগুলো খুব বেশি নয়, কিন্তু আমাদেরকে ডায়লগের ব্যাপারেও বলতে হবে যে এখানে ডায়লগ আছে, অনেকগুলো ডায়লগ আছে, এবং অনেক ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ডায়লগের সাহায্যেই, ডায়লগের মাধ্যমেই কিন্তু সম্ভব হয়েছে। যেমন ব্রবডিংন্যাগের সাথে যে রাজার যে গালিভারের যে কথোপকথন, সেটা ডায়লগের মাধ্যমে বলা হয়েছে, ডায়লগের মাধ্যমে সেই বিদ্রূপটা করা হয়েছে। কিছু বিদ্রূপ ডেসক্রিপশনের মাধ্যমে হয়েছে, কিছু বিদ্রূপ ডায়লগের মাধ্যমে হয়েছে। এই পয়েন্টটা হয়তো আমি অ্যাজ আ স্যাটায়ার বলতে গিয়ে মিস করে গেছিলাম, তো তোমরা এই পয়েন্টটাকে অ্যাজ আ স্যাটায়ারের আনসারের সাথে অ্যাড করে নিতে পারো। কিছু বিদ্রূপ ন্যারেশন, কিছু বিদ্রূপ ডায়লগ। এবার ন্যারেশনের আমরা সাধারণত এটা মনে করি যে ন্যারেশন আর ডায়লগ একে অপরের বিপরীতে, কিন্তু সুইফট is such a great writer that he is using the dialogues as a part of the narration rather than as an opposite way of description, as an opposite way of storytelling. Actually ডায়লগটা বলা যেতে পারে ন্যারেশনের প্ল্যান বি, ন্যারেশনের পার্ট বি, যেটা অ্যাকচুয়ালি ন্যারেশনটাকে রেইনফোর্স করছে, হেল্প করছে তৈরি হতে। এনিওয়ে, তো ডায়লগগুলোকেও এত সুন্দরভাবেই রাখা হয়েছে, তবে ডায়লগগুলোর একটা সমস্যা আছে। তোমরা জানি না, নিশ্চয়ই আমার মনে হয় তোমরা কেউ নভেলটা পড়ছো না, পড়োনি। পড়লে বুঝতে পারবে, বা তোমাদেরকে এখনই আমি জিজ্ঞেস করতে পারি যে ডায়লগগুলোর একটা সমস্যা আছে। কি সমস্যা? এবং অ্যাকচুয়ালি ডায়লগগুলো দেখা যেতে পারে এক ধরনের ন্যারেটিভ, এবং এটাই ডায়লগগুলোর সমস্যা। কিন্তু সমস্যাটা কি হচ্ছে তাতে? হোয়াট ইজ দ্য প্রবলেম of the dialogues? ডায়লগগুলো তে কোনো সমস্যা কি আছে, না তোমাদের মনে হচ্ছে না ডায়লগগুলো একদম পারফেক্ট, একদম ফাইন? এনি আইডিয়া? বাহার, কি মনে হয়?
গালিভার এবং গালিভারের সাথে যাদের যাদের যা যা ডায়লগ হচ্ছে সেই ডায়লগগুলো একদম পারফেক্ট, একদম ফাইন, না কোনো প্রবলেম আছে? ডায়লগ গুলো মনোলগ টাইপের। রাইট, তাতে সমস্যা কি হলো? এর মানে অন্য ক্যারেক্টারদের থটস বা চিন্তা ভাবনা বা কথাবার্তা গুলো মানে তার দ্বারা প্রকাশিত হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যে জানা যাচ্ছে না। হুম, একজনই অনেকটা করে কথা বলছে, যেটা অনেকটাই ন্যারেশন বা ডেসক্রিপশনের মতনই মনে হচ্ছে। মানে ডায়লগের মধ্যে ফটাফট যে পরিবর্তনগুলো, ফটাফট যে একে অপরের বিরুদ্ধে কেউ কিছু বলছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় রিপার্টি, REPARTY, রিপার্টি। রিপার্টি মানে হচ্ছে যে একটা লোক কথা বলবে, তার উত্তরে আরেকজনের একটা কথা বলে দেবে, সেই নিয়ে একটা মজাদার কিছু একটা সৃষ্টি হবে। সেরকম এখানে কিছু হচ্ছে না। এখানে একজন কথা বলছে, একজন শুনছে, যেন আরেকজনের জন্য অপেক্ষা করছিল যে কখন তার কথা শেষ হবে, তারপরে তার নতুন কথা শুরু হবে। এই যে জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলি, সেই মানে একজন অনেকটা বলে দিচ্ছে, যেটা যোগেশ বলল যে মনোলগের মতন মনে হচ্ছে। তো ন্যারেশন এক ধরনের মনোলগ, একজন কিছু একটা বলছে, পাঠকরা শুনছে বা পাঠকরা পড়ছে। ডায়লগের ক্ষেত্রেও সেইটা চলে আসছে। তার মানে ন্যারেশনটা অ্যাকচুয়ালি ডায়লগের, মানে ডায়লগটা আমি বললাম যে পার্ট বি, প্ল্যান বি অফ ন্যারেশন, বাট introducing dialogue in the narrative, introducing dialogue in the narration itself is a uh, artistic stroke, is a nice way of creating a change. একটা অন্য ধরনের ব্যাপার চলে আসছে যখন আমরা এই ন্যারেটিভ চেঞ্জটাকে দেখতে পাচ্ছি, মানে এই ন্যারেটিভ শিফটটাকে দেখতে পাচ্ছি। একদিকে ন্যারেশনটাই মোনোটোনাস লাগতে লাগতে তখন একটুখানি ডায়লগ ঢুকিয়ে দেওয়া হলো, সেটাও কিন্তু ন্যারেটিভ টেকনিকেরই পার্ট। ঠিক আছে, তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ গুড পয়েন্ট অ্যাজ ফার অ্যাজ ন্যারেটিভ টেকনিক ইজ কনসার্ন। ন্যারেশনটা যেটা হলো, সেই ন্যারেশনটা মানে ওই মনোটনিটাকে ভাঙার জন্য, ন্যারেশনের একধার সে বকে যাচ্ছে কেউ একজন, সেটাকে ভাঙার জন্য মাঝে মধ্যে ওই ডায়লগটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে, আর একটা লাস্ট পয়েন্ট যেটা ন্যারেটিভ টেকনিকের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের নিশ্চয়ই এতক্ষণ একটা ধারণা হয়ে গেছে যে এই ন্যারেটিভটা অনেকটা একটা ডায়েরি রাইটিং এর মতন মনে হচ্ছে। অনেক অমুক সময় অমুক হয়েছিল, তসুক সময় তসুক হয়েছিল, এই দিন এটা হলো, তাই দিন সেটা হলো। আমরা অনেকে ডায়েরি লিখি, ডায়েরিতে আমরা ডেট দিয়ে লিখি, এই দিন আমরা বিয়ে বাড়িতে গেলাম, এই দিন কলেজে গেলাম, এই দিন এই হলো তাই হলো, এরকম আমরা লিখে থাকি। অনেকে খুব ডিটেলড লেখে, অনেকে জাস্ট ভাঙা ভাঙা লেখে। তবে অবশ্যই ডায়েরি রাইটিং এর যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা হয় সেটা মানে লুজ হয়, সেটা ভাঙা ভাঙা হয়। কিন্তু এখানে এই যে স্ট্রাকচারটা, এটার যে ন্যারেটিভ স্ট্রাকচারটা, সেটা ডায়েরি রাইটিং এর মতন অনেকটা, জার্নাল রাইটিং এর মতন অনেকটা, এবং ট্রাভেলগ, আগেও এটাকে নিয়ে আলোচনা হয়েছে। ট্রাভেলগ মানে ট্রাভেল করার সময় যা যা কিছু এক্সপিরিয়েন্সেস, যা যা কিছু হয়েছে, যেমন আমরা এখন কোথাও ট্রাভেল করলে ছবি তুলি, বিভিন্ন জায়গার ছবি তুলি, এইখান থেকে শুরু করলাম, এই ট্রেনে উঠলাম, এই নামলাম, এই খেলাম, এখানে গেলাম। তো ওটাও একটা ন্যারেটিভ, ওটাও আমাদেরকে একটা কোনো একটা জিনিসের প্রতি আমাদের কোনো একটা
আমাদের কোনো একটা দিক নির্দেশ কিছু একটা আমাদেরকে ইয়ে করে, শো করে, দেখায় যে এইভাবে এইভাবে জিনিসগুলো ঘটেছিল, এইভাবে এইভাবে জিনিসগুলো হয়েছে। এটা এটা অনেকটা এরকম। তো ট্রাভেলগের যে আনসারটা, ট্রাভেলগের যে পয়েন্টসগুলো, সেগুলো আমরা এই ন্যারেটিভ টেকনিকেও অ্যাড করতে পারি এবং আমরা বলতে পারি যে ন্যারেটিভ টেকনিকে এই ধরনের এইভাবে ঘটনাগুলো ঘটেছে বা এইভাবে ঘটনাগুলো চলছে, ঠিক আছে। ওকে, তো ন্যারেটিভ টেকনিকের ক্ষেত্রে এইটাই, এই পয়েন্টসগুলোই আমার বলার ছিল। আবার যদি কিছু মনে পড়ে নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আমরা আলোচনা করে নিতে পারবো যে ন্যারেটিভ টেকনিক, মানে ন্যারেটিভ টেকনিকের যদি কোনো পয়েন্ট মনে পড়ে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে জাস্ট 5টার মধ্যে একটাই বাকি থাকলো আলোচনা করার, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করে নেবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, প্রশ্ন না থাকলে তোমরা মিটিং লিভ করতে পারো।